নমস্কার, বংডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সঙ্গম ডাইনেস্টি সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। দেখুন, দক্ষিণ ভারতে কথ্য এবং সাহিত্য ভাষাগুলির মধ্যে তামিল ভাষা হচ্ছে সবথেকে পুরনো একটি এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন, তিনটি সঙ্গমকে একত্রে বলা হয় মুচ্ছাঙ্গম। এই সঙ্গম অ্যাকচুয়ালি হচ্ছে তামিল যে পোয়েট ছিল তখনকার দিনে, তাদের হচ্ছে একটি একাডেমি। এই যে তিনটি সঙ্গমের কথা বললাম, যাদেরকে একত্রে মুচ্ছাঙ্গম বলা হয়, এই তিনটি সঙ্গম তিনবার তিন জায়গাতে হয়েছিল। প্রথম সঙ্গমটি হয়েছিল মাদুরায়ে, যেখানে সভাপতি ছিলেন অগস্ত্য মুনি। এবং মনে রাখবেন, এই সঙ্গমে উপস্থিত ছিলেন বিভিন্ন ভগবান এবং মুনি ঋষিরা। দ্বিতীয় সঙ্গমটি অনুষ্ঠিত হয়েছিল কাপারাপুরমে বা কাপাদাপুরমে। দেখুন, এই দ্বিতীয় সঙ্গমে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি ছিলেন তোলাকাপ্পিয়ার। এবং তৃতীয় সঙ্গমটি অনুষ্ঠিত হয়েছিল মাদুরায়, এবং এই ক্ষেত্রে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি ছিলেন নাক্কিকার। সম্রাট অশোকের দ্বিতীয় শিলালিপি অর্থাৎ সেকেন্ড রক এডিক্ট থেকে চোল, চেরা এবং পাণ্ড্য ডাইনেস্টি সম্পর্কে জানা যায়। এবং সম্রাট অশোকের দ্বাদশ শিলালিপি থেকে সঙ্গম পিরিয়ডের ইতিহাস সম্পর্কে জানা যায়। কলিঙ্গের রাজা খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে তামিল ডাইনেস্টি সম্পর্কে কিন্তু বেশ কিছু তথ্য জানা যায়। এছাড়াও মেগাস্থিনিস, প্লিনির মতো বিভিন্ন গ্রিক লেখকরা যারা সেই সময়ে ভারতে এসেছিল, তাদের লেখা থেকে দক্ষিণ ভারতের সাথে পশ্চিমী দুনিয়ার বাণিজ্য ব্যবস্থার কথা কিন্তু আমরা জানতে পেরে থাকি। মনে রাখবেন, সঙ্গম পিরিয়ডে লেখা পাট্টু পাট্টু ছিল চেরা রাজবংশ সংক্রান্ত একটি কবিতাগুচ্ছ, এবং এট্টুটোগই ছিল একটি তামিল সাহিত্যের বিখ্যাত সংকলন। এটা ছিল বেসিক্যালি একটি অ্যান্থোলজি। সঙ্গম পিরিয়ডের বেশ কিছু বিখ্যাত বই এবং তাদের যে রাইটার, তাদের নাম মনে রাখবেন। যেমন তোলাকাপ্পিয়াম লিখেছিল লেখক তোলাকাপ্পিয়ার, মণি মেঘালয় লিখেছিল সিত্তালাই সাত্তানার, এবং শিলাপ্পাঠিকরম লিখেছিল ইলাঙ্গো আদিগোল। এই ইলাঙ্গো আদিগোল বা এলাঙ্গো আদিগোল সম্পর্কে আমরা একটু পরে ডিটেলস জানতে পারবো। যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই এলাঙ্গো আদিগোলের লেখায় শিলাপ্পাঠিকরমে মুখ্য চরিত্র অর্থাৎ মেন যে প্রোটাগনিস্ট ছিল সেটা ছিল দেবী কান্নাগি। এরপরে আমরা দেখে নেব সঙ্গম পিরিয়ডের কাস্ট সিস্টেম বা বর্ণপ্রথা ঠিক কীরকম ছিল। সঙ্গম পিরিয়ডের প্রখ্যাত লেখক তোলাকাপ্পিয়ারের লেখা তামিল ব্যাকরণ বই তোলাকাপ্পিয়ামে কিন্তু বর্ণপ্রথার উল্লেখ দেখতে পাওয়া যায়। সঙ্গম পিরিয়ডে মূলত 4টি বর্ণের উল্লেখ কিন্তু বিশেষভাবে আমরা দেখতে পেয়ে থাকি। প্রথমটি হচ্ছে আরাসার, এটি ছিল শাসক বর্ণ অর্থাৎ রুলিং ক্লাস। সেকেন্ডে আসতো আন্থানার, এরা ছিল রাজনৈতিক এবং ধর্মযাজক বর্ণ অর্থাৎ ডিপ্লোম্যাটিক এবং রিলিজিয়ান ক্লাস। থার্ডে আসছে ভানিগার, এরা ছিল ব্যবসায়িক ও বণিক গোষ্ঠী অর্থাৎ এরা ট্রেড অ্যান্ড কমার্সের সাথে কিন্তু যুক্ত ছিল। এবং সবার শেষে আসছে ভেল্লানার, এরা কৃষিকাজের সাথে যুক্ত ছিল অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টরের সাথে কিন্তু এরা যুক্ত ছিল। এছাড়াও মনে রাখবেন, সঙ্গম যুগে কিছু প্রিমিটিভ ট্রাইবেরও কিন্তু উল্লেখ আমরা দেখতে পেয়ে থাকি। সেই প্রিমিটিভ ট্রাইবগুলি হচ্ছে থোরা, নাগা, ইরুলা এবং ভেদার্স। মনে রাখবেন ভালো করে। দেখুন, সঙ্গম পিরিয়ডে প্রধান ঈশ্বর ছিলেন মুরুগাও, এবং এছাড়াও যারা অন্যান্য ঈশ্বর ছিলেন তারা ছিলেন মায়ন, যাকে আজকের দিনে আমরা ভগবান বিষ্ণু নামে চিনে থাকি, ভেন্দান, যাকে আমরা লর্ড ইন্দ্র নামে চিনে থাকি, বরুণ এবং কোর্রা ভাই। একটা ব্যাপার মনে রাখবেন, সেই সময়ে কাণ্ডু নামক গাছের একটি গুঁড়িকে দেবতা জ্ঞানে কিন্তু পুজো করা হতো। অর্থাৎ এ থেকে বলা যায়, সেই এনশিয়েন্ট টাইম থেকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনাকে, বিভিন্ন প্রাকৃতিক ঘটনাকে তার মধ্যে দেবত্ব আরোপ করে তাকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। অর্থাৎ অ্যাপোথিওসিসের যে কনসেপ্ট, যে অরিজিন পয়েন্ট, তার কিন্তু একটা ক্লিয়ার কাট ভিশন কিন্তু আমরা সঙ্গম পিরিয়ড থেকে পেয়ে যাচ্ছি। এবং মনে রাখবেন, তৎকালীন সময়ে প্রত্যেক শাসকের নিজস্ব কান্ডিমারাম বা কান্দিমারাম নামক টিউটেলারি গাছ থাকত, যাকে তারা বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনা অর্থাৎ বিভিন্ন সুপার ন্যাচারাল পাওয়ার থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে কিন্তু পুজো করে থাকত। এরপরে আমরা চলে আসব সঙ্গম পিরিয়ডে সোসাইটি অর্থাৎ সমাজ ব্যবস্থাতে। দেখুন, সঙ্গম পিরিয়ডে বংশানুক্রমিক রাজতন্ত্র অর্থাৎ হেরিডেটরি যে মোনার্কি তার কিন্তু প্রচলন ছিল। এবং সেই সময়ে প্রত্যেকটি সাম্রাজ্য অর্থাৎ প্রত্যেকটি কিংডম 4টি ছোট ছোট ভাই কিন্তু বিভক্ত থাকতো। একদম প্রথমেই আসতো মন্ডলা মান্ডু, যার অর্থ হচ্ছে প্রদেশ, বা আজকের দিনে আপনি যাকে বলতে পারেন যে প্রভিন্স। সেকেন্ডে আসতো সিরুর, এই সিরুর হচ্ছে ছোট গ্রাম বা যাকে বলা যায় স্মল ভিলেজ। থার্ডে আসতো পেরুর, যাকে বলা হতো বড় গ্রাম বা বিগ ভিলেজ। এবং সবার লাস্টে আসতো উর বা শহর, যেটাকে আজকের দিনে বলা যায় টাউন বা সিটি। সঙ্গম পিরিয়ডে ট্যাক্সেশন সিস্টেমের কিন্তু উল্লেখ আমরা বিভিন্ন ঐতিহাসিক টেক্সট থেকে কিন্তু খুব প্রমিনেন্টলি পেয়ে থাকি।
সেই সময় বিভিন্ন ট্যাক্সের হচ্ছে গিয়ে প্রচলন ছিল। তার মধ্যে প্রধান 4টি ট্যাক্সের মধ্যে প্রথমটি হচ্ছে কারাই, যেটি হচ্ছে জমির খাজনা বা আজকের দিনে বলতে গেলে ল্যান্ড ট্যাক্স। সেকেন্ডটি হচ্ছে ইরাই, এটা হচ্ছে কি লুণ্ঠিত দ্রব্যের উপর খাজনা। এক কথায় বললে এটা হচ্ছে খানিকটা বুটি কালেক্টেড ট্যাক্স, অর্থাৎ কোনো একজন রাজা যখন অন্য কোনো রাজ্যকে অ্যাটাক করত এবং সেই রাজ্যকে তিনি যখন জয় করে নিত, তারপর সেখান থেকে প্রচুর জিনিসপত্র পাওয়া যেত, আর সেই প্রত্যেকটা জিনিসের উপর যে ট্যাক্স বসতো সেটাই হচ্ছে ছিল ইরাই, বা এক কথায় যেটা বললাম যে বুটি কালেক্টেড ট্যাক্স। থার্ডটি হচ্ছে উলগর বা উলগার, এটা হচ্ছে দ্রব্যে যা আজকের দিনে শুল্ক বসে, অর্থাৎ কাস্টম ডিউটি, সেই কাস্টম ডিউটি। এবং লাস্ট 4 নম্বরটি হচ্ছে ইরাভু, এটা হচ্ছে অতিরিক্ত খাজনা বা আপনি ধরতে পারেন এক্সট্রা ডিমান্ড। এরপরে আমরা দেখব সঙ্গম পিরিয়ডে যে হেরিডেটরি মোনার্কির প্রচলন ছিল, সেই হেরিডেটরি মোনার্কিকে কিভাবে অ্যাকুমুলেট করা হতো। দেখুন, সঙ্গম পিরিয়ডে রাজা রাজ্যপাটকে চালিত করত 5টি পরিষদের পরামর্শ অনুসারে, অর্থাৎ 5 বডিজ কাউন্সিল সেই সময় কিন্তু এক্সিস্ট করত। প্রথমে আসতো আমাইচার বা আমাইকার, এরা ছিল কি মন্ত্রী পরিষদ বা আজকের দিনে বলতে গেলে মিনিস্টার। সেকেন্ডে আসতো আন্থানার, যেটা আমি আগেই বললাম যে কাস্ট সিস্টেমের মধ্যে এদের কাজ ছিল ডিপ্লোম্যাটিক এবং রিলিজিয়ান পার্সপেক্টিভে এরা কাজ করত, অর্থাৎ এক কথায় বলতে গেলে যাজক পরিষদ। থার্ডে আসতো সেনাপতি বা সামরিক পরিষদ বা এক কথায় বললে মিলিটারি কমান্ডার। এবং ফোর্থ বডিটি হচ্ছে থুট্টার, এরা ছিল দূত পরিষদ অর্থাৎ এনভয়েস। এবং এই 5 বডি কাউন্সিলের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেটিভ যে উইংসটি ছিল সেটা ছিল ওররার, এরা ছিল বেসিক্যালি গুপ্তচর পরিষদ। এরপরে আমরা দেখব সঙ্গম পিরিয়ডের বিখ্যাত ডক এরিয়াগুলি সম্পর্কে, যার মাধ্যমে সেই সময়ের যে বিভিন্ন বিখ্যাত ডাইনেস্টিগুলো ছিল তারা বহির্বিশ্বের সঙ্গে ট্রেড অ্যান্ড কমার্সে যুক্ত হতে পারত। দেখুন, সঙ্গম পিরিয়ডের সময় অর্থাৎ এনশিয়েন্ট টাইমে তখন প্লেন বা ট্রেন কিছুই আবিষ্কার হয়নি, তো সেই সময় নদীই ছিল ট্রেড অ্যান্ড কমার্সের একমাত্র রুট। আর এই নদীপথ যার হাতে থাকবে সেই হচ্ছে গিয়ে গোটা বিশ্বে ট্রেড অ্যান্ড কমার্সকে ডমিনেট করবে। তো সেরকমই চেরা সাম্রাজ্যের 2টি বিখ্যাত বন্দর ছিল তন্ডি এবং মুসরি। চোলা সাম্রাজ্যের বিখ্যাত বন্দরটির নাম ছিল পুহার এবং পাণ্ড্য সাম্রাজ্যের বিখ্যাত বন্দরটির নাম ছিল করকই। এরপরে আমরা সঙ্গম ডাইনেস্টির ইকোনমি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেখে নেব। দেখুন, সঙ্গম পিরিয়ডে কিন্তু বিনিময় প্রথা অর্থাৎ বার্টার সিস্টেম কিন্তু প্রচলন ছিল। সেই সময়ের প্রধান খাদ্যশস্য ছিল চাল এবং অন্যান্য শস্যগুলি ছিল আদা, হলুদ, গোলমরিচ এবং আখ। চোলা ডাইনেস্টির তৎকালীন রাজধানী উড়াইয়াপুর ছিল সেই সময়ে কটন ক্লথ অর্থাৎ সুতির কাপড়ের জন্য বিখ্যাত। এবং মনে রাখবেন, চেরা রাজবংশ কিন্তু তৎকালীন সময়ের কাঁঠাল অর্থাৎ জ্যাকফ্রুট এবং গোলমরিচ অর্থাৎ পিপরের জন্য কিন্তু সারা ওয়ার্ল্ড বিখ্যাত ছিল। চোলা এবং পাণ্ড্য ডাইনেস্টির ধান উৎপাদনের জন্য কিন্তু বিশেষ খ্যাতি ছিল। চোলা ডাইনেস্টির সুতির বয়নশিল্প এবং সিল্ক কাপড় সে সময় বহির্বিশ্বে খুবই কদরপ্রাপ্ত ছিল। প্রধান রপ্তানিজাত অর্থাৎ প্রধানত যে সমস্ত দ্রব্যকে এক্সপোর্ট করা হতো আমাদের ভারতবর্ষ থেকে বহির্বিশ্বে, সেগুলি হচ্ছে তুলা, আদা, হলুদ, গোলমরিচ এবং দারুচিনি। এবং আমদানিজাত যে দ্রব্যগুলি ছিল অর্থাৎ যেগুলো বহির্বিশ্ব থেকে আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হতো সঙ্গম পিরিয়ডে, সেগুলো ছিল ঘোড়া, গোল্ড এবং মিষ্টি মদ বা সুইট ওয়াইন। মনে রাখবেন, এই সময়ে কিন্তু রোম আর গ্রিক সাম্রাজ্য গোটা সি রুটকে কিন্তু ডমিনেট করছে। আর জানলে হয়তো অবাক হবেন যে বহির্বিশ্বের মধ্যে মূলত এই রোম আর গ্রিক সাম্রাজ্যের সঙ্গে সবথেকে বেশি ট্রেড অ্যান্ড কমার্সে যুক্ত থাকতো এই সঙ্গম পিরিয়ডের বিভিন্ন ডাইনেস্টি, চোল, চেরা, পাণ্ড্য এরা। এবং সবার শেষে যে কোনো জিনিসের যেরকম শুরু হয় সেরকম শেষও আছে। তো এই সঙ্গম ডাইনেস্টিও শেষ হয়েছিল কাল অভ্র রাজবংশের কাবেরী বিজয়ের সঙ্গে সঙ্গে। এরপরে আমরা সঙ্গম পিরিয়ডের যে 3টে বিখ্যাত ডাইনেস্টি চোল, চেরা এবং পাণ্ড্য এদের সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব। তো প্রথমেই আমরা আসি পাণ্ড্য ডাইনেস্টিতে। দেখুন, পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই। এদের যে প্রতীক, যে এমব্লেম ছিল না, যে রাজ প্রতীক ছিল, সেটা ছিল মাছ বা কার্প। এদের প্রধান বন্দরটি ছিল করকই, একটু আগে যেটা বললাম। এই করকই বন্দর মূলত মুক্ত, মৎস্য এবং সামুদ্রিক শাঁখের জন্য কিন্তু বিখ্যাত ছিল। সমুদ্রের তলা থেকে সামুদ্রিক শাঁখকে হচ্ছে গিয়ে তুলে আনা হতো এবং সেই সামুদ্রিক শাঁখকে পরবর্তীকালে বহির্বিশ্বে এক্সপোর্ট করা হতো। এই পাণ্ড্য ডাইনেস্টি সবথেকে ফেমাস যিনি রুলার ছিল তিনি ছিলেন নেদুনজেলিয়ান। আসল নাম ছিল আরিয়াপ্পাদাই কাদান্থা। পাণ্ড্য ডাইনেস্টির মুক্ত অর্থাৎ পার্ল ছিল সেই সময়ে সারা পৃথিবী বিখ্যাত। মনে রাখবেন, পাণ্ড্য সাম্রাজ্যে কিন্তু মার্গোসা ফ্লাওয়ারের যে মালা হতো সেটাকে খুব সাম্মানিক অর্থে কিন্তু ব্যবহার করা হতো। মার্গোসা ফ্লাওয়ার বলতে নিম ফুলের মালা।
সঙ্গম পিরিয়ডের টাইমে পাণ্ড্য ডাইনেস্টিতে সতী প্রথার কিন্তু প্রচলন খুবই ব্যাপকভাবে ছিল এবং তৎকালীন সময়ে বৈদিক বলিদান অর্থাৎ ভেদিক স্যাক্রিফাইসেরও কিন্তু উল্লেখ পাওয়া যায়। পাণ্ড্যদের প্রাচীনতম রাজা হিসাবে মুডুকুদুমির উল্লেখ পাওয়া যায় এবং পাণ্ড্যদের উল্লেখযোগ্য রাজা ছিলেন নেদুনজেলিয়ান, যেটা আমরা একটু আগেই বললাম, যিনি দেবী কান্নাগির স্বামী কোভালানের কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপরে আমরা চলে আসবো চোলা সাম্রাজ্যে। দেখুন, চোলা সাম্রাজ্যের রাজধানী ছিল প্রথমে উড়াইয়াপুর, এরপর ছিল পুহার বা কাবেরী পাট্টানাম। এদের যে রাজ প্রতীক বা এমব্লেম ছিল সেটা ছিল বাঘ অর্থাৎ টাইগার। এদের বিখ্যাত বন্দরের নাম ছিল পুহার এবং এই চোলা সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিল কারিকল। একটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, যদি আপনাকে পরীক্ষাতে প্রশ্ন করা হয় যে চোল বংশের সবথেকে পাওয়ারফুল রাজাকে সঙ্গম পিরিয়ডের টাইমে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে কারিকল। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে চোল বংশের মধ্যে সবথেকে পাওয়ারফুল রাজা কে ছিল, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে প্রথম রাজা চোলা। অ্যাকচুয়াল দেখুন, কারিকল যখন চোলা ডাইনেস্টিতে রাজত্ব করেছে তখন ছিল সঙ্গম পিরিয়ড, আর রাজা চোলা প্রথম যখন চোলা ডাইনেস্টিকে রুল করেছে তখন ছিল ইম্পেরিয়াল চোলা পিরিয়ড। এটা কিন্তু খুব ভালো করে মাথায় গেঁথে রাখবেন। তো ব্যাক টু দ্য পয়েন্ট, যে কাদিয়ালুর উরুট্টি রাঙ্গানানোরের লেখা পাট্টিনাপাল্লায় কারিকলের সামরিক বিজয় সম্পর্কে কিন্তু জানতে পারা যায়। খুবই কঠিন নাম, ভালো করে মনে রাখবেন ব্যাপারটা। চেরা পাণ্ড্য সহ 11 জন স্থানীয় সর্দারের কনফেডারেসির বিরুদ্ধে বিন্নির যুদ্ধে কারিকল কিন্তু জয়লাভ করেছিলেন। রাজা কারিকল পোর্ট সিটি অফ পুহার এবং কাল্লানাই নামক একটি বাঁধ কাবেরী নদীর তীরে কিন্তু নির্মাণ করেছিলেন। একটা ব্যাপার মনে রাখবেন, চোলা সাম্রাজ্যে কিন্তু ফিগ গাছের ফুলকে মালা হিসেবে ব্যবহার করা হয়ে থাকতো। যেমন এনশিয়েন্ট অলিম্পিক গেমে যে অলিভ পাতার মুকুট দেওয়া হতো না, এটা সাম্মানিক অর্থে, ঠিক সেরকমই যে ফিগ গাছের যে ফুল হতো না, ফিগ ফ্লাওয়ার, এর যে মালা তৈরি করা হতো, এটাকেও একটি সাম্মানিক অর্থে কিন্তু ব্যবহার করা হতো। এবং চোলা ডাইনেস্টি সম্পর্কে লাস্ট পয়েন্টটি খুব ভালো করে মনে রাখবেন, সেই এনশিয়েন্ট টাইমে চোলাদের কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী নেভি আর্মি ছিল, অর্থাৎ নৌবাহিনী ছিল। এবং সেজন্য আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবো যে চোলারা ছিল অলমোস্ট বলতে গেলে আনডিফিটেবল, কারণ সেই সময়ে পুরো নদীপথকে চোলারা কন্ট্রোল করত। এরপরে আমরা চলে আসছি চেরা কিংডমে। দেখুন, চেরা ডাইনেস্টির যে ক্যাপিটালটি ছিল সেটা ছিল ভাঞ্জি বা করুর। এক্ষেত্রে তাদের যে রাজ প্রতীক বা এমব্লেম ছিল সেটা ছিল তীর ও ধনুক অর্থাৎ অ্যারো অ্যান্ড বো। এই চেরা ডাইনেস্টির সময় তাদের বিখ্যাত বন্দরটি ছিল তন্ডি ও মুসরি এবং এই চেরা ডাইনেস্টির উল্লেখযোগ্য শাসকের নাম ছিল চিরান সেনগুট্টুভান, যাকে দি রেড চেরা বা দি গুড চেরা নামেও কিন্তু ইতিহাসের পাতায় আমরা জেনে থাকি। মনে রাখবেন, রোমান লেখক প্লিনি তার ন্যাচারাল হিস্ট্রি বইটিতে মুসরিকে ভারতের প্রথম শপিং কমপ্লেক্স হিসেবে কিন্তু উল্লেখ করেছিলেন। এই চেরা ডাইনেস্টি মূলত ব্যবসা বাণিজ্য চালাতো রোম সাম্রাজ্যের সঙ্গে। দি টেম্পল অফ ডিভাস অগাস্টাস নামের একটি মন্দির ছিল রোমের রাজা ডিভাস অগাস্টাসের প্রতি সমর্পিত। পাম গাছের ফুলকে মালা হিসেবে কিন্তু ব্যবহার করা হতো সেই সময়ে সাম্মানিক অর্থে চেরা ডাইনেস্টির মধ্যে, যেটা আমি একটু আগেই বললাম যে চোল পাণ্ড্যদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিভিন্ন ফিগ গাছ, কোথাও নিম গাছের ফুলকে সাম্মানিক অর্থে ব্যবহার করা হতো। চেরা ডাইনেস্টির বিখ্যাত রাজা চেরান সেনগুট্টুভান পাট্টানি ধর্মকে, যার দেবী ছিলেন প্রধান দেবী কান্নাগি, তৎকালীন সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলেন। চিরান সেনগুট্টুভানেরই ছোট ভাই ছিল ইলাঙ্গ আদিগাল, যার লেখা ছিল শিলাপ্পাঠিকরম, যার প্রধান চরিত্র ছিল এই দেবী কান্নাগি। এখন আপনাদের হয়তো সবার বারবার মনে হচ্ছে যে দেবী কান্নাগি বারবার কেন ঘুরে ফিরে আসছে। এই দেবী কান্নাগি সম্পর্কে খুবই ব্রুটাল এবং খুবই ট্র্যাজিক একটা স্টোরি আছে, সেটা আমি সবার লাস্টে বলবো। এবং আজকের ভিডিওর লাস্ট যে দুটি পয়েন্ট আপনি মনে রাখবেন এই চেরা ডাইনেস্টি সম্পর্কে, সেটি হচ্ছে এই যে চেরান সেনগুট্টুভান বা যাকে আমরা বলি দি গুড চেরা বা দি রেড চেরা, তিনি ছিলেন প্রথম সাউথ ইন্ডিয়ান কিং যিনি চীনে তার রাজদূতকে পাঠিয়েছিলেন। এবং সেনগুট্টুভান প্রচলিত পাট্টানি ধর্মের যে প্রধান দেবী কান্নাগি, তার মূর্তিকে তৈরি করার জন্য পাথর আনা হয়েছিল সেনগুট্টুভানের হিমালয় অভিযানের সময়কালে। আজ থেকে বহু শতাব্দী আগে চোল সাম্রাজ্যের রাজা কারিকলের তৈরি পুহার নামক বন্দর শহরে বসবাস করত কান্নাগি এবং কোভালান নামক এক তামিল দম্পতি। কিছু আর্থিক কষ্টের কারণে একবার কোভালান তার স্ত্রী কান্নাগির একটি নূপুর সেই সময়ে পাণ্ড্যদের সাম্রাজ্য মাদুরাইতে বিক্রি করতে যায়, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সময় মাদুরাইয়ের তৎকালীন রাজা নেদুনজেলিয়ানের কন্যারও একটি নূপুর হারিয়ে গিয়েছিল।
ফলে কোভালন বাজারে নুপুর বিক্রি করতে গেলে রাজার লোকেরা তাকেই চোর ভেবে রাজা নেদুনজেলিয়ানের কাছে ধরে নিয়ে আসে এবং রাজা সেই সময় কোনো কিছু না শুনেই ক্রোধে উন্মাদ হয়ে কোভালনের মস্তক ছেদের নির্দেশ দেয়। পরে এই খবর কোভালনের স্ত্রী কান্নাগির কাছে পৌঁছলে তিনি রাগে, ক্রোধে, অপমানে মাদুরাই শহরকে অভিশাপ দেন। তার বাম স্তনটিকে ছিঁড়ে সেই রক্তাক্ত স্তনটি শহরের দিকে নিক্ষেপ করে, যা মাদুরাই শহরে প্রবল অগ্নিকাণ্ড ঘটায় এবং এই মাদুরাই শহর পুড়ে ছারখার হয়ে যায়। পরবর্তীকালে দেবী মীনাক্ষী তাকে শান্ত করেন এবং সেই থেকে ভালোবাসা এবং সতীত্বের প্রতীক হিসাবে দেবী কান্নাগির পুজো শুরু হয়েছিল। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্যাট বেল বাটন। অ্যান্ড দিস ইজ মি শুভজিৎ সাইনিং অফ। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get.